কোটার সংস্কার আন্দোলনকারীদের ছাত্রলীগে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্দোলনের নামে যে কোনো অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে। রাজাকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি তুলে আন্দোলনকারীরা ধৃষ্টতা দেখিয়েছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। এছাড়া রাজধানীর ধানমন্ডি থেকে আছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থী দীপা মজুমদার। আমরা শুরুতেই যেতে চাই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি ছাত্রলীগ, ওনার কাছে। আপনার কাছে যেটি জানতে চাই যে এই আমরা আগে যেটি দেখেছি যে ছাত্রলীগের অনেক নেতাকর্মী কিন্তু এই কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন সময় কথা বলেছে, তো আজকে হঠাৎ এমন কি হলো যে এই ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের আসলে সংঘর্ষে মাঠে নামতে হলো? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ। আপনারা লক্ষ্য করেছেন ডে ওয়ান থেকে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান, গণমাধ্যম সবাই তাদের দাবির প্রতি এক ধরনের একটা সস্নেহ, এক ধরনের সমর্থন তারা দিয়েছেন যে হ্যাঁ, তাদের একটি আবেগ আছে। এটি নিয়ে মহামান্য আদালতে যে মামলাটি হচ্ছে সেখানে সরকার এই শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের পক্ষ নিয়ে কিন্তু সরকার এপিল করেছে এবং সরকারের এপিলের ফলেই কিন্তু সেটি 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। তারপর এই ছাত্রদের রাস্তায় নামবার কিন্তু আর কোনো কথা নেই। কিন্তু তারা যদি বলে যে আমরা হাইকোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, সরকার মানি না, রাষ্ট্র মানি না, সেটি কোনোভাবেই সুবিবেচনার পরিচয় নয়। তারপর অনেকেই শুরু থেকে আশঙ্কা করেছিলেন এই কোটা আন্দোলনে মৌলবাদী এবং আপনার সরকার বিরোধী অপশক্তি ভর করেছে। অনেকে বলেছেন যে না না, এটা করেনি, কিন্তু সেটি যে করেছে গতকাল রাত্রে তুমি কে আমি কে রাজাকার বলার পরে এটি পরিষ্কার হয়ে যায়। এই আন্দোলনকারীদের মধ্যে তাদের যারা মাস্টার মাইন্ড, যারা এটি করেছে, শোনেন, হলোকাস্ট ডিনায়ালের আইন আছে। হলোকাস্ট ডিনায়াল হলে পৃথিবীর অনেক দেশে ফৌজদারি অপরাধে শাস্তি পেতে হয়। আমার মনে হয় বাংলাদেশে এটি সময় এসছে, কালকে এটা একটা ওয়েক আপ কল, অ্যালার্মিং কল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিষোদ্গার করলে এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের মূল যে মুক্তিযুদ্ধ তার বিরুদ্ধে বিদ্রোহ করলে, তার বিরুদ্ধে বিষোদ্গার করলে এবং বিদ্বেষ ছড়ালে তাদের বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ থাকা উচিত না এবং এটি একটি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, তারা সেটি করেছেন। আর রাজাকার বললে তাদের সাথে অন্য শিক্ষার্থীদের সংঘাত হবে, এটি খুব স্বাভাবিক বিষয়। আমি রাজাকার, এটা কে মানবে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে? বলেন আপনি। সঙ্গে থাকবেন প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমাদের সঙ্গে একজন আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন দীপা মজুমদার। আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো, দীপা মজুমদার, আপনি শুনছিলেন প্রশান্ত ভূষণ বড়ুয়ার বক্তব্য, যেটি জানতে চাই যে এই যে দাবি দীর্ঘদিনের, এবং তিনি বলছিলেন যে এটি সরকার বাতিল করলেও হাইকোর্টের রায়ে সংস্কারের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই আন্দোলনে অন্য ধরনের ইন্ধন যুক্ত হয়েছে, কি বলবেন এর প্রেক্ষিতে আপনি? ধন্যবাদ আপনাকে চট্টগ্রামের পক্ষ থেকে, আন্দোলনের পক্ষ থেকে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ছাত্রলীগের নেতৃত্ব এখানে বলছেন কিছু কথা, কিন্তু স্পষ্ট আমরা আন্দোলনকারী পক্ষ থেকে আমি বলতে চাই যে এই যে আন্দোলন যেভাবে স্থগিত করলো হাইকোর্ট, উনি বলছেন তারপর কিছু না করার কথা, কিন্তু আমরা বলতে চাই আমাদের যে সংকট, এই সংকট নিয়ে দীর্ঘদিন ধরে ছাত্ররা আন্দোলন করছে, 1 সপ্তাহেরও বেশি ধরে, কিন্তু এটা নিয়ে কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য আসছে না। হ্যাঁ, আপনারা দেখবেন। এবং শিক্ষার্থীরা কিন্তু টানা কোটা কিন্তু 56%, আপনার কোটার মধ্য দিয়ে 56% একটা অংশ চলে যায়। আর তার পাশাপাশি আপনারা দেখবেন যে প্রশ্ন ফাঁস হচ্ছে, বিসিএস এর প্রশ্ন ফাঁস হচ্ছে, তারপর দুর্নীতি আছে, প্রচন্ড দুর্নীতি আছে। এটার মধ্যে দিয়ে আসলে মেধার মধ্যে দিয়ে একটা যে চাকরির মধ্যে যাওয়া, এই জায়গাটা সুযোগ নাই। তার মধ্যে আমাদের দেশের যে ক্রাইসিস, যে সংকটের মধ্যে আছে। আর সম্প্রতি আমরা যেটা বলতে চাই যে এই আন্দোলনটা মূলত বৈষম্যের বিরুদ্ধে, অযৌক্তিক যে কোটা, সেই কোটা সংস্কারের জন্য আমরা দাবিটা করেছি। তাহলে আমরা আইন আদালত হচ্ছে মানুষের জন্য, তাহলে আইন আদালত বলছেন উনি যে এটা আসলে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন। তারপরে আমরা বলতে চাই তাহলে আইন আদালত যেহেতু মানুষের জন্য, তাহলে সেই আদালতটা মানুষ যখন প্রত্যাশা করে, তাহলে সেটা যথাযথ ব্যবস্থা। আদালতে যাওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী, আদালতে যাওয়ার সুযোগ আপনাদের আছে?
আমি একটা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা বলি এবং যারা আজকে ছাত্রলীগ আপনারা দেখবেন যেভাবে হামলা করে ঢাকার বুকে ম্যাসাকার করে ফেলছে। চট্টগ্রামে আপনারা জানেন আমাদের যে নেতৃত্ব যিনি দিচ্ছেন, যে তাকে কিন্তু আপনার ছাত্রলীগ ধরে নিয়ে গেছে এবং প্রচুর শিক্ষার্থী আহত হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশও কিন্তু এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু তৈরি হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি পাকিস্তানিরা অনেক আইন করেছে এবং অনেক আইনের মধ্য দিয়ে মানুষকে আনতে চেয়েছে। হ্যাঁ, 52 আমরা দেখেছি অনেক আইনের মধ্য দিয়ে আনতে চেয়েছে। এই জন্য আমরা মনে করি আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আহ রক্ত দেওয়ার মধ্য দিয়ে এবং একটা দাবি, সঠিক দাবি আদায় করার দীপা মধ্যে দিয়ে, মজুমদার, আমি নিরবচ্ছিন্ন। আপনার কাছে ফিরবো। আমি ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে। আমি এবার সাইফুল ইসলাম চৌধুরীর কাছে যেতে চাই। সাইফুল ইসলাম চৌধুরী, দীর্ঘদিন তো কোটা আন্দোলন চলছে এবং শান্তিপূর্ণভাবেই চলেছে, হঠাৎ এরকম সহিংস হয়ে ওঠার কারণ আপনি কি বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সমস্যাটা আমরা এখন সমস্যা মনে করছি বলে সমস্যা হলো 2018 সালে যখন ছাত্র সমাজ আন্দোলন করলো কোটা সংস্কার করবার জন্য, তখন তারা কিন্তু সংস্কারের কথা বলেছে, কোটা বাতিলের কথা কেউই বলেনি, কোনো পক্ষই বলেনি কোটা বাতিল করবার জন্য। তখন কোটাটা বাতিল হয়ে গেল। কোটা বাতিল হয়ে গেলে অনেক কয়টা পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যারা কোটা পাচ্ছিলেন, যেমন মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাচ্ছিলেন, তারপরে নারী কোটা পাচ্ছিলেন, তারপরে আপনার অনগ্রসর জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক, উপজাতীয় তারা কোটা পাচ্ছিলেন। এই যে কোটা যারা পাচ্ছিলেন তারা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, এবং ক্ষতিগ্রস্ত একটা পক্ষ তখন আপিল করে। ক্ষতিগ্রস্ত একটা পক্ষ আপিল করলে যেটা মহামান্য হাইকোর্ট রায় দিল যে এই কোটা বহাল থাকবে, যেটা রায়টা পরে পূর্ণ প্রকাশ হল। সে রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে আপিল হওয়ার পরে সেটাকে স্টে করা হলো। এখন স্টে করলে যেটা দাঁড়িয়ে গেল যে এই মুহূর্তে কোনো কোটা নেই, এটা স্টে করার ফলে এখন যারা আন্দোলন করছে ছাত্ররা, তারা কিন্তু কখনোই কোটা বাতিলের পক্ষে কোনো আন্দোলন করেনি, তারা কিন্তু বলেনি যে কোটা থাকবে না। তাদের কোটা দাবিটা হচ্ছে যে কোটাটাকে সুষম করতে হবে। সুষম করবার জন্য যেমন ধরেন যে আপনি যখন বলছেন যে মুক্তিযোদ্ধার সন্তানকে কোটা দিতে হবে, কোনো আপত্তি করার কিছু নেই। আমাদের সংবিধান বলছে যে অনগ্রসর জনসাধারণের ভেতরে সমাজের অনগ্রসর যে অংশ, সেখান থেকে আমরা কোটা দিতে পারি। তাহলে মুক্তিযোদ্ধাদের ভেতরে একটা আমি অনগ্রসর অংশকে যদি আমরা বলি যে যারা দারিদ্র সীমার নিচে আছেন, তাদের জন্য যদি কোটা ব্যবস্থা চালু করা হয় তাহলে হতে পারে। আরেকটা জিনিস যেটা প্রশ্ন আসে সেটা হলো একই পরিবার থেকে কতজন কোটা পাবে। জি, অনেক বিস্তারিত আলোচনা, আমাদের আরো প্রশ্ন রয়ে গেছে। সাইফুল আলম চৌধুরী, আপনার কাছে আমি ফিরবো। আমি একটু আবারও যেতে চাই প্রশান্ত ভূষণ বড়ুয়ার কাছে। প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার কাছে আমার যেটি প্রশ্ন, এই যে আপনারা সংস্কারের কথা বলেছেন, কোটা সংস্কার হওয়া উচিত কিনা, করলে কতটুকু যৌক্তিক সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার বক্তব্যগুলো একটু জানতে চাই। যে দেখুন, আমি একটা ভুল ন্যারেটিভ সংশোধন করবার প্রয়োজন বোধ করছি। কোটা বনাম মেধা, এটি একটি রং ন্যারেটিভ। কারণ এখানে ঘর থেকে ডেকে এনে কোটা দিয়ে কেউকে চাকরি দেওয়া হয় না। প্রিলিমিনারি হয়, রিটেন হয়, ভাইভাতে হয়। তারপরে আপনি খেয়াল আছে, আপনি দেখেছেন একজন সাবেক অতিরিক্ত সচিব লিখেছেন 1997 সালে ভিকারুননিসা স্কুলে তাদের আপনার নম্বর ছিল 70 থেকে 90-এর মধ্যে। খুলনার দাকুব এবং কয়রায় ছিল 50 থেকে 60। যদি বিভাজনটি না করতো, এটাকে বলে পজিটিভ ডিসক্রিমিনেশন, তাহলে দেখতেন ঢাকা শহরের শুধু রমনা থানার মধ্যেই বাংলাদেশের সমস্ত ট্যালেন্ট পুল বৃত্তি চলে যেত, কোনো জেলায় যেতে পারতো না। এই কারণে এটি নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে পরিসংখ্যান নেওয়া হতে পারে। যেমন কোটাবিহীন কয়েকটা বিসিএসে নারীদের প্রেজেন্টেশন একেবারে শূন্যের কোটায় নেমে আসছে, সেটিও করতে দেওয়া যাবে না। নৃতাত্ত্বিক যারা ছিলেন একেবারেই আসেননি, সেটি নিয়ে কথা হতে পারে। কিন্তু প্রক্রিয়াটা কি? এটি মহামান্য আদালত 4 সপ্তাহ স্থগিতাদেশ দিয়েছেন, তারপর শুনানি হবে। স্বয়ং প্রধান বিচারপতি মহোদয় যারা আন্দোলন করছেন তাদের প্রতিনিধির কথা শুনতে চেয়েছেন, তাদেরকে আদালতে আমন্ত্রণ জানিয়েছেন। তারা 4 সপ্তাহ কেন অপেক্ষা করতে পারবেন না? কালকে যে বিসিএস যদি হয়, অন্য কোনো পরীক্ষা হয়, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। এই মুহূর্তে যত পরিপত্র জারি আছে, যত পরীক্ষা হচ্ছে এবং হবে,
কিন্তু কোটা ছাড়াই হবে, যেহেতু কোটা বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের আদেশের পরে। জি, তো আপনার তারা উত্তর তো পরিষ্কার। ক্ষতিগ্রস্ত। প্রশান্ত বড়ার সঙ্গে থাকবেন। আমি আবারও একটু দীপা মজুমদারের কাছে যেতে চাই। দীপা মজুমদার, আজকে যে সহিংসতা হলো সেটার জন্য কারা দায়ী বলে আপনি মনে করেন, এবং কালকের বিক্ষোভ সমাবেশ নিয়ে আপনাদের কি প্রস্তুতি আসলে? আপনি সেই সাথে প্রশান্ত বড়ুয়ার প্রশ্নের উত্তর আপনার কাছে চাইবো। শুনিনি বিষয়টা, আরেকবার বলবেন, আমি শুনিনি। জি জি, আমি জানতে চাচ্ছি যে যে সহিংসতা হলো সেই জন্য আসলে কারা দায়ী, এবং আগামীকালকে আপনাদের প্রস্তুতি বা সমাবেশ এইসব প্রসঙ্গে আপনি যদি প্রশান্ত বড়ুয়ার কথা শুনে থাকেন, তিনি যে যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন বা যে যুক্তি দেখিয়েছেন সেটার পক্ষে আপনি কি মত দেবেন? আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা মনে করি যে ওই সময়কালেও কিন্তু আমরা কোটা সংস্কার চেয়েছিলাম 18 সালে। সেই 18 সালে কোটা সংস্কার চেয়েছি, কিন্তু হাইকোর্ট কিন্তু কোটা বাতিল করে দিয়েছেন। তাহলে সেটাও কিন্তু সঠিক না, ওনার কথায় এসছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে 1 সপ্তাহ মানে 4 সপ্তাহ যে স্থগিতাদেশ দিয়েছে, কিংবা এটা আলোচনা হতে পারে, এটা ঠিক হতে পারে, কিন্তু এই যে এরকম করে যে একটা প্রক্রিয়ায় যাওয়ার ব্যাপার বলছে, আমরা মনে করি যে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, অতি দ্রুততার সাথে সেটা আসলে এত দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় না এনে দ্রুততার সাথে এটা একটা জায়গায় নিয়ে আসতে পারে। 18 সালে যে আন্দোলন হয়েছে, তাহলে এত দীর্ঘ সময় ধরে কেন একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে তারা আসতে পারেনি? তার মানে আমরা মনে করি আন্দোলনকারীরা আসলে আন্দোলনকে স্তীমিত করে দেওয়ার জন্য এটা হচ্ছে যে এক ধরনের আসলে যে প্রশাসন থেকে সহিংসতা বলি, যে হলো সরকার কালকে রাত থেকে, যে সহিংসতা যে স্লোগান দিয়ে শুরু হলো, সেই যে সহিংসতা, এর জন্য দায়ী কে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আসলে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আসে, সেখানে কিন্তু উনি স্পষ্ট বলেন যে মুক্তিযোদ্ধারা পাবে না কি রাজাকারের ছেলে মেয়েরা পাবে? তাহলে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আসলে ওটা আপনি জানেন, এখানে আসলে আপনাদেরকে আর স্পষ্ট বলার ব্যাপার নাই যে আসলে মানুষ মেধার মধ্যে দিয়েও চাকরি পাচ্ছে না, অনেক কষ্টে আছে, অনেক পড়াশোনা করেও পাচ্ছে না, তারা মূল্যায়ন হচ্ছে না। কিন্তু সেখানে তাদের মধ্যে লাগে যে তাহলে কি আমরা রাজাকার? এই যে মানে প্রধানমন্ত্রী যেভাবে বলে দিচ্ছে, আমাদের দেশে কিন্তু মুক্তিযুদ্ধের পরে আসলে রাজাকারের সংখ্যা কত এখানে, এটাও কিন্তু আসলে মূল্যায়ন করতে হবে। জি, তাহলে উনি দীপা কিন্তু মজুমদার, আমি স্পষ্ট এই প্রসঙ্গে আপনার কাছে পরে ফিরছি। উনি আমি কিন্তু সাইফুল ইসলাম ফকিরাই চৌধুরীর রাজা। কাছে যেতে চাই। সাইফুল ইসলাম চৌধুরী, আপনি শুনছিলেন আসলে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা আসলে ছাত্রছাত্রীরা করেছে কিনা সে প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। নিশ্চয়ই সেই প্রসঙ্গে আসবো, এবং সাথে এই ছাত্রলীগকে মাঠে না নামিয়ে অন্য কোনো উপায়ে কি এই সংকট সমাধান করা যেত কিনা? দেখেন, পানি হচ্ছে এমন একটা জিনিস যেটা আগুন নিভায়, কিন্তু আপনি যদি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে পানি দেন, সেটা কিন্তু আগুন নেভে না, আগুন জ্বলে ওঠে। ফলে যখন এই ধরনের একটা আন্দোলন হচ্ছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সে কথা তারা উত্তপ্ত ছাত্ররা সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা তারা কে সঠিক করেছেন কে বেঠিক করেছেন এই ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। তবে যেটা হচ্ছে যে আমরা বোধহয় এই কালক্ষেপণটা না করে, ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে তখন যদি বলা হতো যে একটা কমিশন গঠন করে এদের দাবিটাকে মূল্যায়ন করা হোক। অনেকেই অনেক রকম কথাবার্তা বলেছেন, ছাত্রদেরকে বলেছেন যে রাজপথের কথাতেই আদালতের হুকুম আদেশ বদলাবে না। এইসব কথাবার্তা ছাত্রদেরকে কিন্তু উত্তেজিত করা হয়েছে। বরঞ্চ ছাত্রদেরকে ধন্যবাদ দিতে হয় যে গতকালকের আগ পর্যন্ত ছাত্ররা কিন্তু উত্তেজিত হয়নি। তো সেখানে আপনার সময়টা আমরা নষ্ট করেছি, এবং বলা চলে সেক্ষেত্রে যে ছাত্রলীগকে আমরা মাঠে বোধহয় নামানো কি ভুল হয়েছে, বা এটাকে অন্য কোনো উপায়ে সমাধান করা যেত কিনা, যে প্রশ্নটা আপনার কি কাছে বলেন রেখেছিলাম? এগুলো? জি জি, আবার বলুন প্লিজ। জি, যেটি জানতে চাই যে ছাত্রলীগকে মাঠে না নামিয়ে কি এটা কোনো সমাধান করা যেত না? হ্যাঁ, ছাত্রদেরকে মাঠে না নামিয়ে অবশ্যই সমাধান করা যেতে পারে। ছাত্রলীগের কথা এটা বলছি, মাঠে ছাত্রলীগকে আর মাঠে না নামিয়ে। যেটা আপনি যেটা বলে দেখেন, যে আমরা কিন্তু অনেক কিছু আলোচনার মাধ্যমে করেছি। আমরা 1990 সালে গণ অভ্যুত্থানের পরে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম আলোচনার মাধ্যমে, সেটা কিন্তু আমরা কোর্ট কাছারিতে যাইনি, আলোচনার মাধ্যমে সাব্যস্ত করেছিলাম। অতএব আলোচনার মাধ্যমে যদি করতে চাইতাম তাহলে এটা অবশ্যই সমাধান করা যেত, এবং ছাত্ররা নিশ্চয়ই যদি আলোচনার সত্যিকার অর্থে আলোচনা হতো তাহলে তারা এইভাবে হয়তো উত্তেজিত জি হতো জি, না। তাদের আপনার উত্তর পরিষ্কার। আমাদের হাতে সময় কম, আমি ছোট্ট করে আবারও যেতে চাই প্রশান্ত ভূষণ বড়ুয়ার কাছে, তার কাছ থেকে ছোট করে জেনে আমি দীপা মজুমদার কাছে যাব। আপনার কাছে জানতে চাই যে আগামীকালও তারা আন্দোলন করবেন, বিক্ষোভ করবেন, সেক্ষেত্রে আসলে ছাত্রলীগের ভূমিকা বা অপ্রীতিকর কোনো ঘটনার সংখ্যা আছে কিনা, বা কি ভূমিকা আসলে তাদের হবে? না, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ঘোরতর ভুল ব্যাখ্যা আপনারা কিভাবে দিচ্ছেন। আপনিও বলছেন ছাত্রলীগকে মাঠে নামানো,
ছাত্রলীগকে মাঠে নামানো মানে কি? ছাত্রলীগকে তাদেরকে শুরু থেকে ডে ওয়ান থেকে এই আন্দোলনের বিরোধিতা করেছে? বরং প্রত্যেকটি সংগঠন মুক্তিযুদ্ধের পক্ষের এবং মহামান্য আদালত সহ বারবার তাদেরকে আহ্বান করা হয়েছে যে দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে 4 সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে, অ্যাটলিস্ট সেই পর্যন্ত তো সবাইকে অপেক্ষা করতে হবে। এই 4 সপ্তাহের মধ্যে এমন কোনো পরীক্ষা ছিল বা হবে যেখানে কোটা সংঘর্ষটা আজকে আন্দোলনকারীরা ছাত্রলীগের সাথেই হয়েছে মাঠে। মাঠে নামিয়েছে? এটা কি বললেন আপনি? মাঠে নামানো মাঠে তো সংঘর্ষ ছাত্রলীগ, সেটাই বলছি। মাঠে নামানোর বিষয় না। ছাত্রলীগের ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ের এবং হলেরই তো ছাত্র, ওরা তো ওখানেই আছে। তো আপনি যেটা বললেন এই শব্দটি আপত্তিকর। আর উনি যেটা বললেন যে ঝুলিয়ে রাখা জি। উনি আইন আদালত বোঝেন, নিশ্চয়ই বোঝেন না এটা আমি বলবো না, যেটি মহামান্য আপিলেট ডিভিশন আচ্ছা, ছাত্রলীগ যদি আমি একটু আপনার কাছে ইন্টারাপ্ট করছি, যে ছাত্রলীগ যদি মাঠে নেমেছে, তারা সংঘর্ষে লিপ্ত তো হয়েছে সাধারণ ছাত্রছাত্রীর সাথে, সেটি কি এড়ানো যেত না? ছাত্রলীগের অন্য ভূমিকাকে আমরা দেখতে পারতাম না? না, আপনারা একদমই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এটা কি উদ্দেশ্যমূলক কিনা আমি জানি না। কারণ হলো, মহামান্য আদালতের আদেশের পর আপনার আমার কিছু করার থাকে? আমরা আলোচনা শুরু করবে এরপরে, যখন বিচারিক প্রক্রিয়া শেষ হবে, একটি আদেশ পাবো, তারপর সব পক্ষ বসবে, কমিশন হবে, পরিসংখ্যান হবে। এটা তো তখনকার প্রশ্ন। মহামান্য আদালতের আদেশে স্থিতাবস্থা এটা সবার জন্যই প্রযোজ্য। আপনার আমার এবং সরকার আন্দোলনকারী সবার জন্যই প্রযোজ্য। আর কালকেই তো কোনো পরীক্ষা নাই, এই 4 সপ্তাহের মধ্যে কোনো এক্সাম নাই। জি জি, প্রশান্ত বড়ুয়া, আমাদের হাতে সময় অনেক কম। আমি শেষ প্রশ্ন দীপা মজুমদারের কাছে করতে চাই। দীপা মজুমদার, আপনার কাছে যেটা জানতে চাই যে আপনাদের তো কালকে নিজেদের মানে যেটি রাজাকার পরিচয় দেয়া সঠিক ছিল কিনা, আসলে এই ধরনের স্লোগান বা এই ধরনের স্লোগান কেন আপনারা বেছে নিলেন? না, প্রথমত তো আমি একজন আন্দোলনকারী হিসেবে মনে করি, যারা আসলে একটা আবেগে অনুভূতিতে নিয়ে, আমি প্রথমে একটুখানি বলেছিলাম যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেটার প্রেক্ষিতে যেহেতু উনি প্রধানমন্ত্রীর বলেছেন, বক্তব্য তো পরিষ্কার, আপনারা কি সেটি ভুল বোঝেননি? কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই স্লোগানটাকে সঠিক মনে করি না। এবং আপনি যদি দেখেন যে আজকে কিন্তু আন্দোলনকারীরা রাতের মধ্যে বসে আজকে সারা দেশে কিন্তু এই স্লোগানটা পরিহার করেছে, এবং তারা কিন্তু আজকে চট্টগ্রামেও কিন্তু আমরা এই স্লোগান দেইনি, কিংবা অনেক জায়গায় আমি জেনেছি যে এই স্লোগান কিন্তু তারা দেয়নি। এবং তাদের যে মূলত বাধা দেওয়া, হামলা করা কিংবা তাদের যে দাবি, সেই স্লোগান কিন্তু দিয়েছে। আর সারা দেশে আপনারা দেখবেন আজকে যেভাবে হামলা করেছে শিক্ষার্থীদের উপরে, চট্টগ্রামে হামলা করেছে, সারা দেশেই হামলা করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই আন্দোলনকারী হিসেবে। এবং আমরা মনে করি যে আজকে যদি আমরা মেরুদণ্ড নিয়ে না দাঁড়াতে পারি, আজকে যদি এটা প্রতিবাদ কালকেও যদি না দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের হাতে আসলে সময় অনেক কম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা করবার জন্য।